আমির হোসেন আমু 4 তলায় উঠতে গিয়ে শেষ হয়ে গেছে, তারপর তার পিঠমোড়া বান্ডা খোলা হয় নাই। রাশাদ খান মেননকে এইভাবে বিচার করা আমি সমর্থন করি। শেখ হাসিনার আমলে আমি একদম এক এক করে সমস্ত জাস্টিসদেরকে চিনতাম, যারা কোর্ট থেকে, উকিল থেকে যারা জাজ হয়েছিলেন, সেই উকিল থেকে যারা জাজ হয়েছিলেন, বার থেকে যারা জাজ, তাদের সবাইকে আমি চিনতাম। তারা দলীয় জাজ ছিল, দল থেকে নির্বাচিত জাজ ছিল, কিন্তু জাজ হওয়ার পরে তাদের মধ্যে একটা সাহসও ছিল যে আমাদেরকে ইচ্ছা করলে সরকার সবকিছু করতে পারবে না। আমি দেখেছি এমন জাজও ছিল যিনি কোর্টে বসছে 5,000 বিএনপির কর্মী ঈদের আগে আসছে আগাম জামিন নেওয়ার জন্য, 5,000 আমি বললাম। এবং কোর্টটা আমি বলতে পারবো, কোর্টে যিনি বসা ছিলেন প্রধান মানে সিনিয়র বিচারপতি, তিনি এখনো আছেন, তার নামও বলতে সবাই জানে বাংলাদেশে। এই কোর্টে যখন আসলো, আমার মনে হয় হাসিনা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এইভাবে বেল দিলে আমরা দেশ চালাবো কি করে। তখন সেই জাস্টিস বলছিলেন, সেই বিচারপতি বলছিলেন, আমি কাকে বেল দিব না দিব সেটা আইন দ্বারা নির্ধারিত হবে, কারণ নির্দেশ দ্বারা না। কথাটা খুব ক্লিয়ারলি, এবং এটা ডিএজি কে স্পষ্টভাবে, অ্যাটর্নি জেনারেলকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল আমি কাকে বেল দিব না দিব, আগাম জামিন দিব না দিব, এইটা কারণ নির্দেশ দ্বারা নির্ধারিত হবে না, আইন দ্বারা নির্ধারিত হবে। এবং আপনি শুনলে অবাক হবেন, 5,000 লোককে একদিনে বেল দিয়ে দিয়েছিল। যান বাড়িতে গিয়ে আগে গিয়ে ঈদ করেন, তারপরে গিয়ে কোর্ট নিচে গিয়ে হাজির। কথাটা খুব বুঝার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তার কোর্ট কিন্তু বদল হয় নাই, তার কোর্ট ঠিক ছিল। আমি এমনও জানি এমন কোন কোর্ট নাই, বিএনপির অমুক নেতার জজ কোর্ট থেকে হাইকোর্টে আসছে, হাইকোর্টে আসার পরে এমন কোন কোর্ট নাই বিএনপির কোন নেতাকে বেল দেয় নাই। একমাত্র একটা কেসে কি কারণে যেন একটা বিতর্কের কারণে রুল দেওয়ার পরেও ফখরুল ইসলাম আলমগীরের রুলটা ডিসচার্জ হয়ে গেল, তাকে বেল দিল না। আমি খুব কষ্ট পাইছি। কিন্তু আবার অবাক কাণ্ড হইলো, যেদিন রুল দিয়ে বেল দিল না, নট পেশ করলো, তার 3 দিন পরে আবার জজ কোর্ট থেকে একই মামলায় জনাব ফখরুল ইসলাম আলমকে বেল দিয়ে দিল। এটা যদি সরকারের যদি অনুমতি না থাকতো, অথবা যদি সরকারের সম্মতি না থাকতো, এই বেলটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেত। এটা আমি সত্য কথা বলছি এই কারণে যে আমি পৃথিবীতে মরে যাব, আমার কথাগুলো থেকে যাবে, আমাকে যাতে মানুষ মিথ্যাবাদী না বলে। ফজলুর রহমান আওয়ামী লীগের আমলে 15 বছর বিএনপির কোন নেতা সাধারণ মামলায়, ওই যে রাজনৈতিক মামলায় বেল পায় না এমন কোন মামলা নাই, সব মামলায় বেল পাইছে। এমনকি 14 বছরের জেল যাদের হয়েছে কি বলে দুর্নীতির মামলায়, আমি নাম বলতে পারবো সিরিয়ালি, তাদেরও 1-2 মাস 3 মাস পরে সবার বেল হয়ে গেছে। এমনকি যদি কোনো আইনজীবীর নামে যদি 14 বছরের জেল হয়েছে দুর্নীতির মামলা, বিএনপির নেতা, ওনারা জেলে যাওয়ার লাগছে না, একদিন পরে বেল হয়ে গেছে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? বেল জান দিলাম আপনাকে, আমাদের আইনজীবীকে বেল দিয়ে দিলাম। এবং বিএনপির আমল, আওয়ামী লীগের আমলে কোন আইনজীবীকে, বিশেষ করে কোন সিনিয়র আইনজীবীকে বা কোন আইনজীবীকে জেলে যেতে হয় না। মামলা হয়েছে, জেলে যেতে হয় না। খুব ক্লিয়ার ভাবে কথাটা বলছি। যেমন আমি ফজলুর রহমান, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, আমি এই হাতে গোনা কয়েকদিনের মধ্যে বেল পেয়ে গেছি। প্রথমে হাইকোর্ট থেকে, পরে অ্যাপিলেট ডিভিশন, যে না ফজলুর রহমানের মতো আইনজীবীকে জেলে রাখা যাবে না। তখন কিন্তু আওয়ামী লীগের আমল ছিল। এখন যে জিনিসটা হয়েছে, এখন আর কে 2টা কোর্ট ছাড়া, হাইকোর্টের 2টা বেঞ্চ ছাড়া, 50টা বেঞ্চ আছে, 2টা বেঞ্চ ছাড়া অন্তত 10 থেকে 12টা ক্রিমিনাল মোশন বেঞ্চ আছে, কেউ আগাম জামিন শুনে না। 2টা কোর্ট শুনে, 2টা বেঞ্চ শুনে। আমি খুব ক্লিয়ারলি বলতেছি, সেই 2টা বেঞ্চের মধ্যে একটা বেঞ্চ হলো 5ই আগস্ট কেন্দ্রিক কোন মামলার বেলই দেয় না, আগাম জামিন দেয় না, একটা বেঞ্চ। আরেকটা বেঞ্চ আছে, উনি অনেক দয়া করে সাহসিকতার সঙ্গে আমার মনে হলো শুধু একটা বেঞ্চ সবাইকে জামিন দিয়ে দিচ্ছে, যান আপনাকে
আগাম জামিন দেওয়া হলো 8 সপ্তাহ 6 সপ্তাহ, ওখানে গিয়ে জেল খাটতে পারে, আবার আসলে পরে বেইলও কেউ কেউ পায়। কিন্তু ওই বেইলটা যে পায়, ওই বেইলটা পাইলে পরে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের চেম্বার জজে যায় হলো সরকার, ডিএজি সাহেব যায় বা অ্যাটর্নি জেনারেল সাহেব যায়, গিয়া বলে যে মাই লর্ড 177 জন আসামি, উনি 175 নম্বর, উনার নামে কোনো অনাই অভিযোগ নাই, কিন্তু ওর নামটা এফআইআর এ আছে। নামটা এফআইআর এ থাকলে পাস হয়ে, আমি খুব ক্লিয়ারলি বলতেছি, কারণ একদিন আমারও এই সময় আসবে, আমাকেও কেউ বেল দিবে না, আমি জেলখানাতে পড়িয়া মরবো। আমি যেহেতু বিএনপি করি, যে আমার যদি দুর্দিন আসবে, কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আমি ফজলুর রহমানও জেলখানায় পড়িয়া মরবো, সেই কারণে আমি বলতেছি বিনা দোষে আমিও পড়িয়া মরবো। এফআইআর এর নাম থাকলে সুপ্রিম কোর্ট চেম্বার জজ কোনোদিন বেল দেয় না, ওইটা পাঠায় দেয় ফুল বেঞ্চে। ফুল বেঞ্চ গিয়ে আবার 2 মাস 3 মাস পরে, এটা 2 মাস পরে শুনে বেল দেয় না, বা বেলটা বহালও রাখে না, আবার পাঠায় দেয় হাইকোর্টে, যে রুলটা যে ছিল রুলটা হিয়ারিং করে আসে। অনেক ক্ষেত্রে দেখে দেয় রুল হিয়ারিং করে আবার হাইকোর্ট বেল দিছে, তখন সরকার আবার সুপ্রিম কোর্টে আসে, চেম্বার জজ, এবং এইটা আসে এপিলেট ডিভিশনে 2 মাস 3 মাস ঠিক আছে। এবং এইটা আমি দেখছি একদম নির্দোষ, এমনকি মহিলাদের ক্ষেত্রে জীবনে কোনোদিন পলিটিক্স করে নাই, তার স্বামী পলিটিক্স করত, এই অপরাধে তাকে নাম দিয়া ধরছে মহিলা, তার স্বামী রাজনীতি করত, শিশু 2টা বাচ্চা আছে, একটা 8 বছর একটা 6 বছর, সারাদিন কান্দে, বাবা তো জেলে গেছে, মাও কেন জেলে, আমরা মাকে চাই। সেই বেলটাও কিন্তু 2 বার 3 বার পাওয়ার পরেও কিন্তু সুপ্রিম কোর্টে ঠেকে থাকে। আমি কেন বলছি সুপ্রিম কোর্টকে দোষ দিছি না, কারণ আইনমন্ত্রী যেখানে স্পষ্ট ভাবে বলে যে সবাইকে বেল দেওয়া, সব কেসে বেল দেওয়া সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের কাজ না, যখন বলে যে তখনই সুপ্রিম কোর্টের উচিত ছিল তার নামে একটা রুল জারি করা। আসিফ নজরুল কিন্তু এই পৃথিবীর 4th আসমানে থাকে না, একদিন কিন্তু মাটিতে নামতে হবে জনাব আসিফ নজরুলকে, আইনমন্ত্রীকে। উনি কিন্তু 4th আসমানে থাকে না, উনি আমাকে জেলে নিয়ে যেতে পারেন এখন, কিন্তু একদিন তো তাকে জবাবদিহি করতে হবে, উনি কেন এই কথাটা বলছিলেন। তখন তো কোর্ট বলা উচিত ছিল না, তাইলে আর আমাদের কোর্ট আর আমাদেরকে ক্রিমিনাল বেঞ্চ আমাদেরকে দিয়েন না, আইনগতভাবে আমরা বিচার করতে না পারলে নির্দেশের মতো করে আমরা কনস্টিটিউশনাল কোর্ট বিচার করতে, এটা কিন্তু আছে। আমি কেন কথাটা বলতেছি, 2টা কথা আমি খুব ডেঞ্জার, 3টে কথা আমি বলি এখন যা চলছে। আপনি আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, অন্য পার্টি করেন, আপনি আমার বিরোধী, আমি সরকার, আমি যুদ্ধে জয়লাভ করছি, সেই কারণে আপনার বাড়িটা পুরাই দেব, আপনার ছেলে মেয়ে থাকবে বস্তিতে, আপনি জেলখানায় থাকবেন, আপনার বাড়ি ঘর সব আমি পুরাই দিব। এইটা আমি সমর্থন করি না। কেন সমর্থন করি না? কারণ আরেকবার আমিও বিরোধী দলে গেলে যার বাড়ি আজকে পুরাই দিলাম, সে ক্ষমতা আসলে সে আমার বাড়ি পুরাবে, আমার ছেলে মেয়ে উপস্থিত থাকবে। এই যে পলিটিক্যাল কালচার শুরু হয়েছে, এটাকে আমি ঘৃণা করি, প্রতিবাদ না শুধু ঘৃণা করি। 1 2 আমি ক্ষমতায় আছি বলে যে দোষী তার উপর অত্যাচার করব, যে নির্দোষ তাকেও আমি মামলায় জড়ায় দিয়া দিনের পর দিন মাসের পর মাস পলাতক থাকতে অথবা জেলখানায় থাকার ব্যবস্থা করব, এইটা আমি সমর্থন করি না। আমি একদম আমি আপনাকে বলি কেন সমর্থন করি না, কারণ বাংলাদেশটা জোয়ার বাটার, যা বাংলাদেশটা না পৃথিবী, গণতন্ত্র যদি থাকে, এই সেই দিন বাইডেন ছিল, আজকে আছে ট্রাম্প, 2 জন 2 দলের। এই সেই দিন ইংল্যান্ডে কনজারভেটিভ পার্টি ছিল, আজকে আছে লেবার পার্টি। এরা কি এরকম করে বাড়িঘর পুরায় দেয়, জেলখানায় নেয়? আমি তো দেখলাম লেবার পার্টি যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ইন্ডিয়ান বংশোদ্ভূত, উনি হাতের মধ্যে একটা ব্যাগ দিয়ে বউয়ের হাতে ধরে হাইটে হাইটে প্রধানমন্ত্রীর বাসার থেকে হাসতে হাসতে বেরিয়ে চলে যেতেছে। আমি ডরাই, আমি ভীত এখন যে আবার যদি আমরা বিরোধী দলে যাই, বিএনপি, আমি কোন দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কোন দিন আবার আমাদের সমস্ত নেতারা আবার জেলখানায় গিয়া আবার ক্ষমতা আসলে পরে আমাদের বাড়িঘর পুরে। সেই কারণে আমি চাই না এই কালচার এই দেশে। আমি শেষ কথাটা বলতেছি, তবে আওয়ামী লীগ যে অপরাধটা করছে ম্যাডাম খালেদা জিয়ার উপরে,
তার বিচারের ব্যাপারে এটা খুব ঘৃণার ব্যাপার করছে, এবং এইটার জন্য তাদের একদম হাত জোর করে মাপ চাওয়া উচিত। এই কাজটা সঠিক হয় না। ম্যাডাম খালেদা জিয়ার উপরে অত্যাচার করা হচ্ছে, এর বাইরে কোন সাধারণ পলিটিক্যাল কেস বিচার আচারে অনেক কিছু করছে, কিন্তু একেবারে আমি আসিফ নজরুল বলেছেন যে এখন আইনের শাসন একদম মানুষ খুব স্বস্তিতে আছে, দেশে আইনের শাসন আছে। এবং প্রায় 5 মাস পরে চিন্ময় প্রভু আজকে যখন জামিন পেলেন হাইকোর্ট থেকে, তার 3 ঘন্টা যেতে না যেতেই তার চেম্বার জজ তার জামিন স্থগিত করে ফেললো। এইরকম ঘটনা কেন ঘটছে? আপনি একজন আইনজীবী হিসেবে, সিনিয়র আইনজীবী হিসেবে আপনি কিভাবে দেখেন? আরেকটা বিষয় হলো, আদালত পাড়ায় যে এইভাবে মব চালিয়ে আসামিদের যারা অভিযুক্ত এখনো তাদের বিরুদ্ধে চার্জশিট হয় নাই, কারোর বিরুদ্ধে, আজকে আপনার বিরুদ্ধে মামলা হলে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হয়েছে তখন আপনি কনভিক্টেড না হওয়া পর্যন্ত তো আপনাকে আর অপরাধী বলা যাবে না। তো তাদেরকে আদালতে নিয়ে পুলিশ পাড়ায় নিয়ে যাওয়ার পর মব হচ্ছে, এইটাকে কিভাবে দেখেন? এই দুইটা উত্তর পেলে পরে আরেকটা প্রশ্ন করে গেছিলাম, আপনি বলছিলেন আবার বিএনপি যখন বিরোধী দলে যাবে, বিএনপি কি এখন ক্ষমতায় আছে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? বিএনপি বিরোধী দলে, এখন বিরোধী দলে না, এখন বিএনপি সরকারে না, কিন্তু একদম বিরোধী দলে আছে এইটাও বলা যাবে না। বিরোধী দলের যে কর্মকাজ, যেহেতু পার্লামেন্ট নাই, বিএনপি আছে একটা বড় রাজনৈতিক দল হিসাবে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে, কাজে এটা বিরোধী দলে আছে সেইভাবে বলা যাবে না। আমি আপনাকে বলি, আসিফ নজরুল সাহেব কি বলছে জানি না, আমার খুব মনে হয় যে আমি এই চিমটি কাটা দেখি বেঁচে আছি কেন বা বেঁচে আছি কিনা। ওনারা এত অসত্য কথা বললে তো হবে না। ওনারা যে কোর্টটা বানাইছে, ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কোর্টটা বানাইছে, যে কোর্টে গোলাম আজম সাহেবদের বিচার হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, একই কোর্ট রাইখে দিয়ে সেই কোর্টে বিচার হইতেছে কাদের? তারা তো এখনো অপরাধী না। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে। তারা কিন্তু আলবদর ছিল না, আলবদরের কমান্ডারও ছিল না, স্বাধীনতা বিরোধীও ছিল না। তারপরেও বলবো যে দলটা পরাজিত হয়ে গেছে আন্দোলনের মধ্যে দিয়ে। শেখ হাসিনার নেতৃত্ব যেখানে, শেখ হাসিনা যেখানে দেশ থেকে পালিয়ে গেছেন, সবকিছু মাইনা নিয়েও যদি বলি যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তারা হয়তো বা দোষী সাব্যস্ত হলে তাদের সাজা হবে। আমি আপনাকে বলি, আমি প্রথম দিন বলছিলাম রাশাদ খান মেননকে এইভাবে বিচার করা আমি সমর্থন করি না। আপনারা এই কথাটা শুনছেন কিনা? আমি রাশাদ খান মেননের যে তার জীবন ইতিহাস, সেই জীবন ইতিহাসে যদি ধরে নেই, একজন আমাকে বললো, আরে ফজলুর রহমান সাহেব, আপনি তো জানেন না রাশাদ খান মেনন কত টাকা কামাই করছে। আমার এক এক সময় মনে হয়, ধরুন তুমি দ্বিধা হও, আমি মাটির নিচে ঢুকে যাই। রাশেদ খান মেনন কত টাকা কামাই করছে জানি না, তবে এখন আমি দেখতেছি যে একটা ছেলে 6 মাস হয়েছে উপদেষ্টা হয়েছে, তার প্রাইভেট এপিএস 300 কোটি টাকা, মানে 311 কোটি টাকা চুরি করছে। এই যে চোরদের একটা, ওই যে ডাকাতরা বলে, জাজরি কয় শুইরে ভাই তোর গায়ে কত সেদা, শুয়ে তো একটা সেদা। আমি খুব কথাটা ক্লিয়ারলি বলতেছি, রাশেদ খান মেননরা কি তাদের মতো, তাদের পায়ের রাশেদ খান মেননদের লুমের সমান এদের যোগ্যতা নাই। রাশেদ খান মেননের বয়স, আমি আগে বলছিলাম 83, এখন শুনছি তার বয়স 85। হ্যাঁ, আমির হোসেন আমুর বয়স 87। আমির হোসেন আমুর বাড়ি থেকে বলা হয় যে ওই যে ঝালকাঠির বাড়ি থেকে ওখানে যে লিফট ছিল, লিফটের ভিতরে নাকি 25 কোটি টাকা পাইছে। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আমির হোসেন আমুর বাড়ির থেকে 25 কোটি টাকা পাইছে, আর প্রাইভেট সেক্রেটারি কেসকিবান্দির পুতের নাম সুলতান খান, এর বাড়ির থেকে পাইছে 311 কোটি, এর কাছে জানা যায় 311 কোটি। আর ওই যে নতুন বীর বাংলার, ওই যে দেখা যায় ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশের চেহারায়, তার নাম নাকি সেই তানবীর, একটা ডিলে 400 কোটি টাকা দিছে। এইগুলা বইলা আমির হোসেন আমুদের মতো মানুষকে যখন পিঠমুড়া বাদ দিয়ে কয়রা পড়ানো হয়, রাশেদ খান মেননদেরকে যখন কয়রা পড়ানো হয়, এমন আমি তো মনে করি খুব খারাপ কাজ যারা করছে মনে করা হয় শাহজাহান খান অথবা হাসানুল হক, আমার কথা ইনু,
যত কথাই বলেন তারা তো সবাই মুক্তিযোদ্ধা, জি সব মুক্তিযোদ্ধা। কিউবার বিপ্লবে প্রথম দিন অর্ডার ছিল সেই মহাবীর ফিদেল ক্যাস্ট্রো যে আমার সঙ্গে যারা যুদ্ধ করছে আমৃত্যু সাজা না হওয়া পর্যন্ত, সর্বশেষ সাজা না হওয়া পর্যন্ত তারা কেউ জেলে যাবে না, তাদের হাতে কেউ হ্যান্ডকাপ পরাতে পারবে না। কথাটা খুব বোঝার চেষ্টা, এটা মুক্তিযুদ্ধের সন্তান। আমি তাদেরকে দেখলে তো এখন মনে হয় বাংলাদেশের সাংঘাতিক ভাবে তাদেরকে 10টা 20টা আর্মি দিয়া অথবা পুলিশ দিয়ে ঘেরাও করে কোর্টে আনলে কি অসুবিধা কি? তারা তো এমন কোন মানুষ না যে 18 বছরের ইয়াং ম্যান দৌড়ায় চলে যাবে। একজনের বয়স 85-86, হাঁটতে পারে না। আমির হোসেন আমু 4 তলা উঠতে গিয়া শেষ হয়ে গেছে, তারপরও তার পিঠমোড়া বান্ডা খোলা হয় নাই। এই যে একটা নিষ্ঠুরতা চলছে, এটা তো একটা নিষ্ঠুরতা। বিচারা এমন তো হইতে পারে আমির হোসেন আমু বিচারে গিয়া খালাস পাইতে পারেন, রাশেদ খান মেনন খালাস পাইতে পারেন, নির্দোষ প্রমাণ হইতে পারেন, কিন্তু এর আগেই যে তাদের উপরে যে নিষ্ঠুরতাটা চলছে, সেই নিষ্ঠুরতার তো এটা কোনো তুলনা হয় না একটা দেশে। আর এই কোর্টে তাদের বিচার হবে কেন? আমি তো প্রথম দিনেই বলছি, 2টা কথা বলছি আমি, আপনারা মনে রাখেন। এখনো বাংলাদেশের মানুষ শুনে রাখেন, ফজলুর রহমান হয়তো বা জীবনে হারায় যাবে, কিন্তু আমি বলে যাই এই কোর্টে কোনো মুক্তিযোদ্ধার বিচার হইতে পারে না। 1, 2, যে প্রসিকিউশন সৃষ্টি করছে এই গভর্নমেন্ট, যে আসিফ নজরুল একটা যুক্তি দিয়া কইছে আর নাকি কোনো প্রসিকিউটর পাওয়া যায় নাই, এই কারণে তাজুল ইসলামকে প্রসিকিউটর করা হয়েছে। সেই তাজুল ইসলাম সাহেব ভালো লইয়া, তার সাথে আমার সম্পর্ক ভালো, সে আমার অনুযোগ প্রতিম ছোট ভাইয়ের মতো। আমি তার প্রতি কোনো হিংসা পোষণ করি না, আমি তাকে বলতে গেলে ভালোবাসি, কিন্তু তারও এই কোর্টের প্রসিকিউটর হওয়া ঠিক হয় নাই, কারণ সে ছিল ওই যে আলবদর রাজাকার যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছিল, হ্যাঁ, তাদের ডিফেন্সের লয়ার ছিল, হ্যাঁ, ডিফেন্স অ্যাটর্নি ছিল। হ্যাঁ, ওই হিন্দু ধর্মে একটা কথা আছে, সত্য যুগে যিনি হরি, ত্রেতা যুগে তিনি রাম, তারপর যুগে তিনি কৃষ্ণচন্দ্র, কলিতে তিনি গৌরঙ্গ। বারে বারে যে অবতার হইয়া রূপ বদলে আইসা পৃথিবীতে জন্মগ্রহণ করাটা ঠিক না। তাজুল সাহেব এটা হওয়া ঠিক। তাজুল সাহেব প্রসিকিউটর এবং এই আইসিটি কোর্ট, এই কোর্টে তাদের বিচার হওয়া উচিত না, এবং আমি এই বিচারের আমি বিরোধিতা, এই কোর্টের এবং এই প্রসিকিউটরের আমি বিরোধিতা করি। তারা যদি অন্যায় হয়ে থাকে বিচার হোক, এমনকি শেখ হাসিনা সহ যারা অন্যায় করছে যদি অন্যায় হয়ে থাকে তাদের বিচার হোক। আমার সবচেয়ে বড় ভরসা হলো, কারণ আমি তো সাহস করে কথা বলি, আমার 2 ময়মনসিংহে আছে। এক ময়মনসিংহে হলো বাংলাদেশের প্রধান সেনাপতি, গ্রেটার ময়মনসিংহে, খুব স্পষ্ট ভাবে এই দিন বলছে যারা অন্যায় করছে তাদের বিচার হোক, নিরাপদ মানুষের বিচার হতে পারবে না। তার নাম হলো জেনারেল ওয়াকারুল। ময়মনসিংহে তো স্টেট বলে দিচ্ছে। আরেক ময়মনসিংহে পরশুদিন বলছে আইজিপি, উনিও ময়মনসিংহে, উনি বলে দিছে হ্যাঁ 7 জন দোষ করছে, 170 জন আসামি, ওই সব আসামিকে ধরা যাবে না, নির্দোষ লোককে তদন্তের বাইরে ধরা যাবে না, পাক্কা বেটা। আর আমি আরেক ময়মনসিংহে, কথাটা খুব বোঝার চেষ্টা করি, আমি আরেক ময়মনসিংহে, আমি স্ট্রেট কথা বলি, কোন নির্দোষ ব্যক্তিকে এর উপরে অবিচার করা যাবে না, সে যে দলই করুক। এমনকি জামাত ইসলাম যারা করতো তাদের উপরে যখন অবিচার হয়েছে নির্দোষ, আমি তার প্রতিবাদ করছি। আমার কথাটা কি বুঝতে, নির্দোষ ব্যক্তির উপরে কোনো অবিচার হইতে পারবে না। এখন তো দেখা যাইতেছে, দেখেন আমি আপনাকে বলি, আমার এলাকার 20 জন মানুষকে কেস দিছে। আমার বাড়ি হলো ইটনাটানায়, হাওড় অঞ্চলে, আর তাদেরকে কেস দিছে সাতক্ষীরায়। আমার কথাটা বুঝেন, আইসা আমার কাছে কাকা মামা কয়া কান্দাকাটি করে আইসা আমাদের নামে নাকি সাতক্ষীরায় কেস হয়েছে। এই কথাটা বুঝেন, সেই তোমরা কি সাতক্ষীরা জীবনে কোনোদিন আমাদের বাপ দাদা 14 পুরুষ কোনোদিন সাতক্ষীরা যায় নাই, অথচ আমাদের নামে কেস হয়েছে। কিশোরগঞ্জে, আপনার ঢাকার কোর্টগুলোতে, কিশোরগঞ্জের, তারাইলের, করিমগঞ্জের শত শত আসামি, এরা কোনোদিন ঢাকায় আসে নাই। এই যে মামলা মোকদ্দমা করিয়া দেশটাকে যে একটা অসভ্যতার দিকে নিয়ে যাচ্ছে, এই যে বিচার বিভাগ বলে, আমি বিশ্বাস করি
একটা দিন আসবে, the time will come, যখন সময় এই সময়ের উত্তরটা দিবে এবং মানুষ বলবে মিথ্যা বিচারে কারো সাজা হতে পারবে না। এটার বিপক্ষে কিন্তু মানুষ দাঁড়ায় যাবে। বাংলাদেশ কিন্তু জোয়ার ভাটার দেশ। ওই যে আমি বলি আজ থেকে শত শত বছর আগে, সেই বছরটা হইল 1708